অ্যাবাউট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত। নমস্কার, আমি তরুণ কুমার পাল বলছি। দেখুন, যারা 2011 সালে বামফ্রন্ট সরকারকে সরিয়ে তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গে সরকারে আসবার জন্য অধিক সংখ্যায় ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত করে তৃণমূল সরকারের প্রতিষ্ঠা দিয়েছিলেন, তারা বামফ্রন্ট সরকারের উপর কতটা বীতশ্রদ্ধ হয়েছিলেন সেটা আজও কোনো তথ্য পাওয়া যায় না কারো কাছ থেকে। কিন্তু একটা একঘেয়েমি, অর্থাৎ 34 বছরের একটা সরকার রাজ্যে ছিল, তো একই সরকারের অধীনে থাকতে থাকতে হয়তো কারোর একঘেয়েমি লেগেছে, আবার কারোর হয়তো বামফ্রন্ট সরকার যে দলগুলো নিয়ে গঠিত, বামফ্রন্ট সরকারের দলগুলো যে দল নিয়ে গঠিত, সেই দলের কারো মানে কোনো আঞ্চলিক ক্ষেত্রে কোনো দলীয় কোনো নেতৃত্বের বা কোনো কর্মীর আচরণ খারাপ লেগেছিল, বা অন্যান্য অনেক কারণ থাকতে পারে, ক্ষোভ বিক্ষোভ ছিল। তো যাই ক্ষোভ বিক্ষোভ থাকুক না কেন, সেই ক্ষোভটা একত্রিত অবস্থায় তৈরি হয়েছিল, মানে পুঞ্জীভূত হয়েছিল, এবং তারপর বিকল্প একটা ভাবনা, অর্থাৎ একটা অন্য সরকার প্রতিষ্ঠা হলে ভালো হয়। কি ভালো হয়, ভাষা বোধ ছিল আমার যতদূর মনে হয় মানুষের কাছে। তবুও বলবো, একটা ক্ষোভ তো ছিলই, সেই ক্ষোভের পরিণতি হয়েছে বামফ্রন্ট সরকার সরে যেতে হয়েছে, তৃণমূল সরকার প্রতিষ্ঠা লাভ করেছে। তবে যেটা প্রকাশ্যে এসছে প্রত্যক্ষভাবে, বামফ্রন্ট সরকারের পতনের জন্য যে কারণটা প্রত্যক্ষভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে, সেটা ছিল এই যে কৃষি জমিতে, মানে সিঙ্গুরের কথা বলছি, সিঙ্গুরে টাটারদের যে মোটর গাড়ির কারখানা, সেটা তো কৃষি জমিতেই হয়েছিল। তো সেই কৃষি জমিতে শিল্প হবে নাকি কৃষি জমিতে কৃষিকাজই হবে? তো এই কেন্দ্রিক একটা তীব্র নেতিবাচক আন্দোলন পশ্চিমবঙ্গের উঠেছিল সেই সময়। তারপর হয়েছে নন্দীগ্রামে একটা কেমিক্যাল হাব করার ইচ্ছা ছিল বামফ্রন্ট সরকারের, তবে মানুষ না চাইলে সেটা হবে না। সেই ঘোষণাপত্র সরকার থেকে ঘোষিত হয়েছিল, তবুও দেখা গেছে বিরোধী দলের তৎকালীন যে বিশাল বাহিনী, তারা এমন তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন যে সেই তাণ্ডব নৃত্যের ফলে একটা নেগেটিভ প্রচার মারাত্মক রকমভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এবং যা হয়, অর্থাৎ ওই কৃষিজমি বাঁচাও ব্যাপারটা চলে এসেছিল। কৃষিজমি সব বামফ্রন্ট সরকার অধিগ্রহণ করে শিল্প স্থাপন করতে চলেছে, এবং রাজ্যের মানুষের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। তো মানুষ, ওই যে বললাম, পুঞ্জীভূত একটা ক্ষোভ ছিল, ছোটখাটো ক্ষোভগুলো থাকে, দীর্ঘদিন ধরে জমেছিল। তার সাথে এই নেগেটিভ আন্দোলনটা মানে যোগ হয়ে একটা মাত্রাতিরিক্ত রূপ দিয়েছিল, নেগেটিভিটির রূপ দিয়েছিল পশ্চিমবঙ্গে রাজনীতিতে। তো মানুষ তখন কি করবেন? বামফ্রন্ট সরকারকে রাখবেন, নাকি তৃণমূলের পরিচালিত যে সমস্ত দলগুলো তৃণমূলকে সমর্থন করেছিল সেই সময়, এবং তৃণমূলকেও সরকার আনবেন? এই দোলাচালে পড়ে মানুষ তাদের ভোটদান দিয়েছিলেন, মতদান করেছিলেন। অবশেষে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে তৃণমূল সরকার প্রতিষ্ঠা হয়েছে। এসব ইতিহাস আমাদের সবারই জানা। কিন্তু দেখুন, একটা সরকার যখন পরিবর্তন করা হয়, এটা সচেতন মানুষ যারা, তারা কিন্তু সবসময় বেটার লাইফের চিন্তা করে। কোনো মানে
কৃষি জমিতে শিল্প হবে না কৃষিকাজ হবে, এটা তো এখনকার মানুষ তো এটা বোঝা উচিত ছিল। যে কৃষি সিঙ্গুরে যে কারখানাটা হয়ে গেছিল, তার যে স্ট্রাকচার হয়েছিল, সেই কারখানা তো তার যে কংক্রিটের ওয়াল মাটির উপর তৈরি হয়ে আছে, সেই ওয়াল ভেঙে আবার তাকে কৃষি জমিতে ফিরিয়ে দেওয়া এ কি সম্ভব? আরে হবে কি? আইনত সেটা কি সম্ভব? সাধারণ মানুষ এত কিছু বুঝতে পারেননি। যথারীতি সেই নেগেটিভ আন্দোলনের যে জোরালো প্রতিবাদ, সেই প্রতিবাদের ফলস্বরূপ তৃণমূল সরকার প্রতিষ্ঠা লাভ করেছে এবং রাজত্ব করছে। কিন্তু পেলেনটা কি? পশ্চিমবঙ্গের মানুষ কি পেল? না, কিছু পেল না। কিছু যে পেল না, বরং দিনের পর দিন তাদের তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উঠেছে মানুষের মনে তীব্র। সেটা সম্প্রতি আরজিকর কাণ্ডে ঘটনার পর রাজ্যের সর্বস্তরের মানুষ যেভাবে গণপ্রতিরোধ গড়ে তুলেছিল, যেভাবে গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, এবং এখনো সেই বিষয়ে আন্দোলন চলেছে। বিচারের রায় বেরোবে এই কিছুদিনের মধ্যে, এবং যেই রায়টা কি বেরোতে যাচ্ছে মানুষ সবাই জেনেও গেছে। একজন মাত্র অপরাধী এখনো পর্যন্ত শনাক্ত করা হয়েছে, যে অপরাধীকে ওই সঞ্জয় রায়, যাকে সেই প্রথম দিন যাকে ঘোষণা করা হয়েছিল, যেটা মুখ্যমন্ত্রী দ্বারা একটা ভিডিওতে ভাইরাল ভিডিও হয়েছে, সর্বস্তে ছড়িয়ে গেছে, যে তিনি রাত 2টো পর্যন্ত জেগেছিলেন, পুলিশ কমিশনের সাথে তার যোগাযোগ ছিল, এবং মৃতদেহটি ওই নিহত চিকিৎসক কন্যার মৃতদেহ দাহন হওয়া পর্যন্ত, ক্রিমেশন হওয়া পর্যন্ত তিনি এই ঘটনার সাথে জড়িত ছিলেন। এবং বলে তাদের পুলিশের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী, এবং ঘটনা তাই ঘটতে চলেছে। বিচার রায় সেরকমই আসবে আমরা আশা করি, কেননা সিবিআই, ইডি এই যে সমস্ত তদন্তগুলো করলো, তারা 91 দিন অতিক্রান্ত হয়ে গেল, সেই তাদের অন্য কোনো ব্যক্তিকে অভিযোগকারী যে ব্যক্তি, তাদের সেখানে করতে পারেনি, তাদের নামে কোনো অভিযোগ দায়ের করতে পারেনি। অথচ দেখুন, সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েই গিয়েছিল, তৎসত্ত্বেও কিন্তু ওই যেখানে সেমিনার হল, যেখানে নাকি মেয়েটিকে ধর্ষণ এবং খুন করা হয়েছে চিকিৎসক কন্যাকে, সেটাকে কেন ভাঙচুর করা হলো? যদি অপরাধী শনাক্ত হয়েই যায়, তাহলে আবার এসব ভাঙচুর করা কেন? কেন আরজিকরের উপর এত হামলা? কেন অনশন করতে বসলে তাদেরকে অনশন তুলে নাও? নানান কিছু তারপরে অনেক রকম অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ নিয়ে, যে প্রমাণ লোপাট হয়ে গেছে বলে তদন্তকারী সংস্থা সিবিআই, তারা সমস্ত সেই কি বলা হয়, ওই সন্দীপ ঘোষ আরও সব রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে তাদেরকে ধরপাকড় করলো। আমরা টিভির পর্দায় দেখলাম, সব ধরাধরি হচ্ছে। তো এত আয়োজন করার কি দরকার ছিল জানা নেই। যাই হোক, এইসব করেও নাকি কোনো তাদের নামে কোনো সঞ্জয় রায় ছাড়া কারণ নামে চার্জশিট গঠন করা যায়নি। আমার এই প্রসঙ্গ আজকে বলার বিষয় নয়, যদিও তবুও বললাম এই কারণের জন্য, যে বিষয়টা বলতে চলেছে তার সাথে লিঙ্ক রয়েছে। কথা হচ্ছে যে এই যে পরিবর্তনের সরকার এলো, অর্থাৎ তৃণমূলের সরকার প্রতিষ্ঠা হলো, তারপর থেকে এইটা হচ্ছে চরমতম শেষ ঘটনা, আরজিকরের ঘটনাটা। সেই ঘটনায় যারা দোষী সাব্যস্ত হলো মানুষের দরবারে, মানুষ কিন্তু জানে, মানুষ সবাই জানে, রাজ্যের মানুষ জানে, রাজ্য ছাড়িয়ে রাজ্যের বাইরের মানুষ জানে, এবং পৃথিবীর যেখানে এই বিরুদ্ধে মুখ খুলেছেন, সরব হয়েছেন, তারা সবাই জানেন। কিন্তু তবু দেখুন, হলো না। অর্থাৎ যে রায়টা বেরোবে বলে আমরা ধারণা করছি, অনুমান করছি, বিচারালয়ে রায় না বেরোলে আমাদের কিছু বলার নেই, তবু আমরা যে অনুমান করছি সঞ্জয় রায় ছাড়া আমাদের কাছে আর কেউ নেই, অথচ তার নাম আমরা প্রথম থেকে জানতাম। অর্থাৎ এই যে ছাড় পেয়ে যাওয়া, অপরাধীরা যে ছাড় পেয়ে যাওয়া, এই বারবার অপরাধী ছাড় পেয়ে যাচ্ছে, অপরাধ সংগঠিত করছে, মারাত্মক অপরাধ সংগঠিত করছে, তারা ছাড় পেয়ে যাচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, অর্থাৎ 2011 সালের আগে কি এইরকম ছিল? প্রত্যেকেই বলে না, এরকম কোনো ছিল না। এবার কথা হচ্ছে 2011 সালের পরে, 2011 সালে যে সরকারটার পরিবর্তন করা হলো, সেই পরিবর্তনের সরকার বা তৃণমূলের সরকারের কাছ থেকে মানুষের তো অনেক কিছু চাহিদা ছিল। যারা ভোট দিয়েছিলেন বামপন্থী সরকারের বিরুদ্ধে, বামপন্থী সরকার পারছে না, তাই তৃণমূল সরকারকে আনা হয়েছে। কিন্তু আজকে তাদের ক্ষোভ এত হয়েছে, মাত্রাতিরিক্ত হয়েছে, যে সেই মাত্রাতিরিক্ত ক্ষোভ তৃণমূল সরকারের
কে রাখবো না, তার বিপরীতে আমরা বিজেপিকে আনবো, এরকম একটা মানসিক প্রবণতা নির্বাচকদের একটা বিরাট অংশের মধ্যে দেখা যাচ্ছে। এবং এটার প্রথম প্রকাশ ঘটেছে 2016, তারপরে 2021 এবং 2024 লোকসভা। হিসেব নিকেশ করে যা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে তৃণমূলের বিকল্প বিজেপিকে ভাবা হচ্ছে। আপনারা কি জানেন বিজেপি দলটা কিভাবে রাজ্য শাসন করছে বিভিন্ন জায়গায়, আর দেশ শাসন করছে কিভাবে? অর্থাৎ আজকে যে ক্ষোভটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের উঠেছে সেটা হচ্ছে তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে। প্রথম হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এত যেভাবে দুর্নীতিগুলো প্রকাশ হচ্ছে তার কোনো শাস্তির বিধান হচ্ছে না, এটা মানুষের মনে প্রচন্ড ক্ষোভ। এছাড়া রয়েছে কি বড় ক্ষোভ, শিল্প তাড়িয়েছ। আগে যে বাম সরকার শিল্প স্থাপনে যে মনোনিবেশ করেছিল সেই জায়গায় আঘাত হানা হয়েছে যে ওই পথে শিল্প হবে না, অন্যভাবে হবে, তারা এসে কি করবেন। একটা সেফটি পিনের কারখানাও কিন্তু তৃণমূল সরকার এসে প্রতিষ্ঠা করেনি। অর্থাৎ বেকারত্ব যে মাত্রাতিরিক্ত হয়েছে তাকে দূর করবার জন্য একটা সরকার কোনো রকম চেষ্টা নেই, তাদের ভাবনার মধ্যে নেই। এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটা মারাত্মক রকম। বাধ্য হয়ে বেকার ছেলেপেলেরা যে যেমন পারছে সাধারণ কাজকর্ম, টোটো অটো চালাচ্ছে, জোম্যাটো সুইগির গাড়িতে করে সেই জোম্যাটো সুইগির অনলাইন যে অর্ডারে খাবার সেই কাজ করছে। কেউ রাস্তার ধারে চাও বানাচ্ছে, কেউ মেডিকেলের যে দোকানগুলো, ওষুধের দোকান, সেখানে ওষুধ সাপ্লাই করছে, কেউ মুদির দোকানে জিনিস সাপ্লাই করছে, অনলাইন যে আজকাল কেনা বেচা চলছে তার মধ্যে কেউ যুক্ত হচ্ছে। শহরের বুকে বা মফস্বল এরিয়া এগুলো যথেষ্ট প্রচলন আছে, আর গ্রামাঞ্চলের লোকেরা কাজ কর্মহীন, ফলে তারা দলে দলে চলে যাচ্ছে ভিন রাজ্যে, অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে। পশ্চিমবঙ্গের এই হচ্ছে অবস্থা বেকারদের, তাদের ভবিষ্যৎ ভাবা, তাদের জন্য ভাবার কেউ নেই। অথচ দেখুন 2011 পরে 2014, এই 2024 আজ 24 এসে 25-এ পড়েছে। আমরা দেখুন এই দীর্ঘ সময়, কতগুলো বছর বলুন তো, কটা মাধ্যমিক পরীক্ষা হয়েছে, বছরগুলো ভাবুন, কতগুলো উচ্চ মাধ্যমিক হয়েছে, কতজন স্নাতক হয়েছে। এই যে গাদা কাতারে বেকার, তাদের নিয়ে ভাববার কেউ নেই, তাদের নিয়ে এই সরকার ভাবছে না। পরন্তু দুর্নীতির পাহাড় জমে গেছে সরকারের বিরুদ্ধে, অভিযোগ। আরেকটা জিনিস হচ্ছে যে মানুষের হাতে মানুষ ক্রমশ ক্রয় মূল্য কিনে খাওয়ার অধিকার কমে যাচ্ছে তাদের। তাদের হাতে কেনার ক্ষমতা, ক্রয় করার ক্ষমতাটা হারাচ্ছে। খুব অ্যাডজাস্ট করে মানুষকে চলতে হচ্ছে। এটা মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। এই অবস্থাটা কিন্তু বাম সরকার থাকবার সময় বিগত 34 বছরে এসব ছিল না, বরং উল্টোটা হতদরিদ্র পশ্চিমবঙ্গবাসীকে অনেকটা উন্নতির দিকে নিয়ে এসেছিল বামফ্রন্ট সরকার। অস্বীকার করবার কোনো জায়গা নেই। যারা করবে তারা ইচ্ছাকৃত বিরোধিতা করবে, জেনে বুঝে বিরোধিতা করা। এবারে মোদ্দা কথা যেটা বলতে চাইছি, যে আমার এই পোস্টের উদ্দেশ্য হচ্ছে এটাই, যে তাহলে পরে তৃণমূলের বিকল্প হিসাবে, তৃণমূল যখন আমরা প্রমাণিত হচ্ছে তৃণমূল পারছে না, তাহলে যারা পারত, পরীক্ষিত লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, তাদের হাতেই পুনরায় কেন শাসন ব্যবস্থা তুলে দেওয়া নয়? কেন তাদেরকে আহ্বান করা হচ্ছে না যে আপনারাই আসুন, আমাদের ভুল হয়েছে, আমরা 11 সালে পরিবর্তন করে ভুল করেছি। কারণ দেখুন পথেঘাটে প্রায় লোক বলে সিপিএম আমল এর চেয়ে অনেক ভালো ছিল। এই কথাগুলো বলার মানেটা তো ওই। তাই এই ক্ষোভ, যে যন্ত্রণা এই তৃণমূল সরকার যে যন্ত্রণা দিচ্ছে, যে ক্ষোভ সৃষ্টি করেছে সারা রাজ্য জুড়ে, তার বিরুদ্ধে তো মানুষের রায় দেওয়া উচিত বামফ্রন্ট সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই। সেটা না করে বিজেপিকে তুলনা হচ্ছে। বিজেপির ইতিহাসটা কি আছে? সর্বহয়তো ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গত এপ্রিল 2024 23 এপ্রিল একটা রিপোর্ট পেশ করেছিল। এই বিজেপি দুর্নীতিগ্রস্ত রাজনীতিকরা
কিভাবে বিজেপিতে যোগ দিয়ে তারা ওয়াশ হয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে, সমাজে স্বাভাবিক হয়ে যাচ্ছে, এবং তারা কেউ কেউ মুখ্যমন্ত্রিত্ব করছে, কেউ মন্ত্রিত্বও করছে, এমন এমন রাজনীতিবিদ রয়েছে। তো এখন বক্তব্য দেখুন কিরকম ভাবে হয়, যে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি, সিবিআই, আয়কর বিভাগের যে অভিযান কতখানি রাজনৈতিক, সংবাদপত্রের এই প্রতিবেদনে সেটা উঠে এসেছে। আমি পড়েছি সংবাদে, তা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতাসীন হওয়ার পর থেকে অন্যান্য দলের 25 জন শীর্ষস্থানীয় নেতা বিজেপিতে যোগ দিয়েছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে তাদের তদন্ত চলছিল, তদন্ত চলছে তাদের বিরুদ্ধে, গুরুতর অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে তাদের তদন্ত চলছিল, মামলাও চলছিল। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর কারো মামলা প্রত্যাহিত হয়েছে, অধিকাংশের তদন্তে কোনো অগ্রগতি নেই। এটা হচ্ছে মূলত বিজেপির বিরুদ্ধে অভিযোগ। তাদেরকেই কিন্তু রাজ্যের মানুষ, এই বিজেপিকেই চাইছে রাজ্যের মানুষ তৃণমূলের বিকল্প হিসাবে ক্ষমতা প্রতিষ্ঠা দিতে। বেশ কিছুদিন ধরেই বিজেপির বিরোধীরা একটা অভিযোগ তুলছেন না, ওয়াশিং মেশিন, বিজেপিকে ওয়াশিং মেশিন বলা হচ্ছে, বিজেপিকে ওয়াশিং মেশিনের তুলনা করছে। কেন করছেন? তাদের অভিযোগ ইডি, সিবিআই, আয়কর বিভাগকে দিয়ে বিজেপি, কেন্দ্রীয় সংস্থাগুলো, ইডি, সিবিআই, আয়কর বিভাগ, এরা এই সমস্ত তদন্তকারী সংস্থাগুলো দিয়ে তল্লাশি চালিয়ে বিরোধী নেতাদের বিজেপি ভয় দেখিয়ে দলে নিয়ে আসা। তাই এই সংস্থাগুলো টানছে না। এদেরকে হাতিয়ার করে, কেন্দ্রীয় এই সংস্থাগুলোকে হাতিয়ার করে বিজেপি তাদের দলে এদেরকে ঢোকাচ্ছে, প্রবেশ করে নিজেদেরকে স্ফীত করছে, একের পর এক রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল দখল করতে চাইছে। এসব উদাহরণ নিশ্চয়ই, এসব রাজনীতিটা কি হচ্ছে না হচ্ছে এসব আপনাদের অনেকেরই জানা। এবং আরো একটা কথা, বিরোধীদের সরকারগুলোও অনেক জায়গায় ভেঙে দিচ্ছে, তাদেরকে নানা রকম প্রলোভন দেখিয়ে, কোথাও ভয় দেখিয়ে, নানা রকম ভাবে তাদের থেকে, কোথাও বিধায়ক কি হবে, রাজ্য সরকারগুলো ভাঙতে গেলে বিধায়ক লাগে, সেই বিধায়কদের ভেঙে নিজেদের সরকার বিজেপি করছে। প্রমাণ বহু রয়েছে, বহু। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর ইডি, সিবিআই যাদের বিরুদ্ধে তদন্ত তল্লাশি চালিয়েছিল, তাদের 95% ছিলেন বিরোধী দলের। আম আদমি পার্টি দিল্লিতে, তার যে নেত্রী দিল্লির মন্ত্রী ওতিশি, তিনি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন তাকে বিজেপিতে যোগ দিতে টোপ দেওয়া হয়েছিল, এবং তাতে বলা হয়েছে না হলে দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হবে। আরো বলা হয়েছে তার কাছে পছন্দের অপশন আছে দুটি, এক বিজেপিতে যোগ দিন, নতুবা কারাগারে যান। বুঝুন, বিরোধীদের এই জাতীয় অভিযোগ বিজেপি দৃঢ়ভাবে অস্বীকার করে, এবং বিজেপি নেতাদের কথায় তদন্তকারী সংস্থারা নাকি স্বাধীন, আইন অনুযায়ী তারা কাজ করছে, সরকার প্রভাব খাটায় না, বিজেপির তরফ থেকে বক্তব্য। ইন্ডিয়া জোটে রামলীলা ময়দানের জমায়েতের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের কটাক্ষ করে একথাও বলেছেন, বিরোধীরা লড়ছেন, 24 সালে যে লোকসভা হয়ে গেল তাতে লড়ছেন দুর্নীতিগ্রস্তদের রক্ষার জন্য, আর তারা নাকি লড়ছেন দুর্নীতির বিনাশ করতে। যারা বিজেপির কথা ভাবছেন, বিজেপিকে নিয়ে ভাবেন ভক্ত মানুষজন, তারা একটু চিন্তা ভাবনা করবেন। সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এটাও বলেছে
যে যে রিপোর্ট তারা দিচ্ছে তারা পরিষ্কার করে বলছেন, যার বিরুদ্ধে দুর্নীতির যত গুরুতর অভিযোগ থাকুক না কেন, আসুন বিজেপিতে যোগ দিন, সব ধামাচাপা পড়ে যাবে, কোনো মামলা ক্লোজ করে দেওয়া হবে। ভাববেন এগুলো। সেই প্রতিবেদন থেকে আরও জেনেছি যে শীর্ষ নেতাদের তালিকায় যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, যে সমস্ত 25 জনের কথা বললাম, যে 25 জন শীর্ষস্থানীয় নেতাকে বিভিন্ন দলের তারা বিজেপিতে গ্রহণ করেছে, সেই শীর্ষ নেতাদের তালিকায় 10 জন ছিলেন কংগ্রেসের, এনসিপি ও শিবসেনার 4 জন করে 8 জন, আর এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের 3 জন, তেলুগু দেশম পার্টি 2 জন এবং সমাজবাদী পার্টি ও OYSR কংগ্রেসের 1 জন নেতা রয়েছেন। এদের মধ্যে 23 জনের বিরুদ্ধে, মানে যে 25 জন, সেই 23 জনের বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, নয়তো কোনো অগ্রগতি নেই। 2 জনের বিরুদ্ধে তদন্ত অবশ্য চলছে, 25 জনের মধ্যে 2 জনের মধ্যে চলছে। এই 25 জন নেতার মধ্যে 6 জন নির্বাচনের মুখে 24-এই বিজেপিতে যোগ দিয়েছেন। তো 2014 সালে ক্ষমতা আসার পর ইডি সিবিআই যাদের বিরুদ্ধে তদন্ত তল্লাশি চালিয়েছিল, তাদের 95%ই ছিলেন বিরোধী দলের। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মাও রয়েছেন এই তালিকায়। সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সিবিআই তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল 2024 সালে এবং 2014 সালে, এবং তারপরে যেটা হলো যে 2015 সালে তিনি বিজেপিতে যোগ দিলেন, মুখ্যমন্ত্রী হলেন। বুঝুন ঠেলা। সেই ইংরেজি দৈনিকটিতে আরও বলা হচ্ছে যে রাজনৈতিক স্বার্থে ইডি সিবিআইকে কাজে লাগানো প্রবণতা বিজেপি আমলে বহুগুণ বেড়েছে। 2009 সালের একটা উদাহরণ দিয়ে বিজেপির তরফ থেকে বলা হয় এবং কথাটা সত্য যে সেই সময় সিবিআই মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশের এবং মায়াবতী তিনি উত্তরপ্রদেশের, এই দুটো দলে যে সাংসদ ছিলেন, 2009 সালে সমর্থন প্রত্যাহার করেছিল বামফ্রন্ট। ন্যাচারালি সেই সময় কংগ্রেস ইউপিএ সরকারের টলমল অবস্থা হয়েছিল। তো সেই জন্য ওই মুলায়ম সিং যাদব এবং মায়াবতীদের সাংসদদের তার দরকার ছিল 2009 ইউপিএ সরকারে। তো যাই হোক, সেই জন্য তাদের তদন্তে তাদের বিরুদ্ধে অনৈতিক কাজের বা দুর্নীতির যে অভিযোগ ছিল মায়াবতী এবং মুলায়ম সিং, সেখানে কংগ্রেস সরকার ঢিলেমিয়ে দিয়েছিল তদন্ত করতে। সিবিআই ইডিকে কম অ্যাক্টিভ রেখেছিল। কারণ হচ্ছে ক্ষমতাসীন ইউপিএ সরকারের তাদের কাছে টানা দরকার ছিল বলে তাই। কিন্তু বিজেপি জমানায় এই অতি সক্রিয়তা দেখা গেছে মারাত্মকভাবে, এবং সেটা বেড়ে যায় 2022-23 সালে। তখন বেশিরভাগ নজর ছিল মহারাষ্ট্রে। ওই সময় বিজেপি প্রথমে ভাঙন ধরায় শিবসেনায়, পরে এনসিপিতে, তারপর রাজ্যে সরকারটা গড়েও ফেলে। অর্থাৎ এই যে দল ভাঙালো বিজেপি, নিজের দলে নিয়ে নিল এনসিপি এবং শিবসেনা লোকজনকে বেঁধে রাখতে, সেখানে সরকারটা গড়েও নিল। ভেবে দেখুন, এনসিপির 2 শীর্ষ নেতা অজিত পাওয়ার ও প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে আনা যাবতীয় মামলা ক্লোজ করে দেওয়া হয়েছিল, অথচ 2 জনের দুর্নীতির বিরুদ্ধে কামান দাগিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী স্বয়ং। যখন তার দলে যোগ দিল, তারা ওয়াশিং মেশিনে ঢুকে একদম ফ্রেশ হয়ে গেল। অজিত পাওয়ারের বিরুদ্ধে অভিযোগ ছিল 70,000 কোটি টাকার দুর্নীতি, আর প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে 30,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল। তো অর্থাৎ শীর্ষ যে 25টা নেতার কথা আমি বললাম, তার মধ্যে 12 জনই কিন্তু মহারাষ্ট্রের ছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস আরও বলছেন,
বলছে, সে প্রতিবেদনে বলেছে যে এই যে 25 জন শীর্ষ নেতার নাম, তাদের দল দুর্নীতির অভিযোগ এবং তদন্ত বর্তমানে কোন অবস্থায় রয়েছে সবকিছুই বিস্তারিতভাবে প্রকাশ করেছে এই মানে ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত হয়েছে। কিন্তু বিজেপিতে যোগ দেওয়া মহারাষ্ট্রের রাজনীতিকদের মধ্যে রয়েছেন রাজ্যের যে ওই রাজ্যের মহারাষ্ট্রের যে জোট সরকার, সেই জোট সরকারের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। 2023 সালে তিনি এনডিএতে যোগ দেন। রয়েছেন প্রফুল্ল প্যাটেল, যেটা আগেও বললাম। ইউপিএ আমলে তিনি ছিলেন বেসামরিক পরিবহন মন্ত্রী। তার বিরুদ্ধে 30,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছিল বিজেপি। অজিতের মতো তিনিও এনসিপি ছেড়ে এনডিএতে যোগ দিয়েছেন। যেমন গেছেন চিনি কেলেঙ্কারিতে, ওই কেলেঙ্কারিতে সেই রাজ্যের আরেক পরিচিত, তিনি হাসান মুশরিফ সম্ভবত তার নাম হবে, আমার মনে হচ্ছে তাই এরকম হবে। তিনি চিনি কেলেঙ্কারিতে দীর্ঘভাবে এই মানে বিজেপি যে উদ্দেশ্য বিরোধী দলকে কুপঘাত করে রাজ্যে রাজ্যে সরকার গড়া, এবং যেখানে সরকার গড়তে পারো না সেখানে তাদের তাবেদারি সরকারকেও প্রতিষ্ঠা করে রাখা যেতে পারে, এরকম একটা মনোভাবও আছে। তো শিবসেনা থেকে বিজেপিতে গেছেন প্রতাপ সরনায়েক এবং যামিনী ও যশবন্ত মাধব, ভাবনা গাঁওলি। মহারাষ্ট্রে কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন সেই সাবেক মুখ্যমন্ত্রী অশোক চৌহান। এরকম বিস্তারিত প্রচুর নাম বলা যেতেই পারে। গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী, তিনি কংগ্রেসের দিগম্বর কামাত, তিনিও বিজেপিতে যোগ দিয়েছেন 2022 সালে। এইভাবে যদি মানে একের পর এক নামতে থাকি, বিষয়বস্তু দীর্ঘায়িত হবে। এই প্রসঙ্গেই এবার চলে আসি পশ্চিমবঙ্গে, ক্ষেত্রে সরাসরি চলে আসছি। পশ্চিমবঙ্গে 2014 সালে সারদা নারদার থেকে শুরু হলো ওই দুর্নীতির বিরুদ্ধে অভিযান সিবিআই ইডির। তারপর থেকে একের পর এক বিভিন্ন কেলেঙ্কারিতে জয়ী হয়ে যাচ্ছে রাজ্য সরকারের প্রায় মন্ত্রীরা। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, রেশন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাছাড়া বীরভূমের ওই তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন ওই অনুব্রত মণ্ডল, গরু চুরি, এইসব আরও আছে নানাভাবে কয়লা চুরি, খাদান চুরি, বালি চুরি, পাথর চুরি, নানা রকম প্রত্যেকেই দেখেছেন। স্বাধীনতার পরে যে দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে, এইরকম দুর্নীতিগ্রস্ত সরকার, মানে তৃণমূল সরকারের কথা বলছি, এরকম দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিমবঙ্গে আর কেউ দেখেননি কোনোদিন। আর বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ তো নেই, তবু তো মানুষ তাদের সরিয়েছে তৃণমূল সরকার নিয়ে আসছে। ভেবেছে তারাই জানেন কি বিরাট কিছু করে দেবে। এসে কি করলেন? রাজ্যের বেকার সমস্যা সমাধানের জন্য মানে একরকম কৃষি বিপ্লব ঘটিয়েছিল বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে। কৃষি বিপ্লব ঘটিয়ে সেখানে যে বেকারত্বের সৃষ্টি হয়েছে, প্রচুর বেকার বেড়েছিল। কারণ আরেকটা পয়েন্টে তাদের বেকার বাড়ার একটা পজিটিভ দিক ছিল, তারা ওই শিক্ষাটাকে এত সুন্দরভাবে ঢেলে সাজাতে চেয়েছিলেন, শিক্ষার প্রসার চেয়েছিলেন, শিক্ষাকে 12 পর্যন্ত অবৈতনিক করেছিলেন। ফলে এই যে পড়াশোনার প্রতি একটা টেন্ডেন্সি মানুষের গ্রামে শহরে সব দেখা গেছে। এবং দেখা যায় 1977 সালে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা এসে তখন 15 লাখের মতন মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। সেই পরীক্ষার্থী 2007-এরই রেকর্ড বলছে। আমার কাছে আর পরবর্তীটা নেই, আমি 2007 পর্যন্ত যে রিপোর্ট
আপনাদের বলছি, সেটা হচ্ছে 11 লাখের, প্রায় 11 লাখের কাছাকাছি চলে গিয়েছিল। সেইভাবে সেই নিরিখে দেখলে 2011 সালে কোথায় যেতে পারে এইসব পরীক্ষার্থীর সংখ্যা, এবং এই আজকে 25-এ আরেকটা পরীক্ষা আসছে মাধ্যমিক, কত হতে পারে। তো একটা শ্রেণী আছে, অনেকে আছে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে তারপরে হয়তো করে না, অধিকাংশই করে। যারা করে তার 12 ক্লাসের পর, দ্বাদশ শ্রেণীর পরে অনেকে পড়ে না, কেউ স্নাতক হয়। মোদ্দা কথায় এতগুলো বছর ধরে তাহলে বেকারত্ব কোথায় গিয়ে পৌঁছতে পারে, শিক্ষিত বেকারের সংখ্যা। আর এখন কম্পিউটারটা, ইংরেজি জানা মানুষজন, বেকার ছেলেমেয়ে প্রচুর রয়েছে। কতগুলো প্রজন্ম ভেবে দেখুন তো, তারা চাকরি বাকরি তো কিছু সাথে ভাবনা হলো না, কোনো কলকারখানা স্থাপন তো হলো না। তাহলে এটা বিজেপি করবে, এ কাজ বিজেপি করবে? এ কাজ যদি বিজেপি করে তাহলে বলুন তো এই ঘটনাটা কেন হলো? এই যে শুভেন্দু অধিকারী, তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন। নারদাতে তিনি, আমরা টিভির পর্দায় দেখিনি যে তিনি হাত পেতে টাকা নিচ্ছেন। তিনি বিজেপির বিরোধী দলের নেতা হয়েছেন পশ্চিমবঙ্গে। তার নেতৃত্বে সরকার গঠন হবে পশ্চিমবঙ্গে। মানে তৃণমূল সরে বিজেপি যদি আসে, কে আসবে সরকারে? তাপস রায়, তার বিরুদ্ধে অভিযোগ ছিল ঠিক ভোটের আগ দিয়ে। এতে লোকসভা ভোট কত 2024-এর কথা বলছি, কত বছর, কর্পোরেশনের একটা অর্থনৈতিক মামলা ইডি তদন্ত চালিয়েছিল। তদন্ত চালাতে যাওয়া মাত্রই তিনি বিজেপিতে যোগ দিলেন, প্রার্থী হয়ে গেলেন। তার ব্যাপারটা কি দাঁড়ালো? বিজেপি এখানে কার ঘাড়ে বন্দুক রেখে এই রাজ্যে প্রবেশ করতে চাইছে, এটা তো বুঝতে হবে আমাদেরকে। আমরা পশ্চিমবঙ্গবাসী, আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের ডেভেলপমেন্ট চাই, বেকারদের কাজ চাই। এর কি মনে হয় যে এই বিজেপি অর্থাৎ তৃণমূলকে সরিয়ে বিজেপিকে এনে পশ্চিমবঙ্গের সমস্যার কোনো সমাধান হবে? বা বিজেপির আদৌ কোনো ইচ্ছা আছে এই রাজ্যে? বিজেপির আদৌ এখানে কোনো শক্তি আছে? নির্বাচকরা কিন্তু ভোট দিচ্ছে, কেন দিচ্ছেন বলুন তো? ভোটটা দিচ্ছেন এই কারণের জন্য, ভাবছেন তৃণমূল এত দুর্নীতি করছে, এবং বলতে গেলে একরকম একটা চাপা সন্ত্রাসের পরিবেশ পশ্চিমবঙ্গে করে রেখেছে। অতএব বিজেপি আসতে বুঝি ভালো হবে। ত্রিপুরার দিকে দেখুন তো, ত্রিপুরার কি হাল করে ছেড়েছে। ত্রিপুরাতে বামপন্থী সরকার ছিল, ত্রিপুরার বামপন্থী সরকারের পতন ঘটিয়ে বিজেপির ক্ষমতা এসছে। এই বিজেপিকে ওখানে বিজেপির সংগঠন হলো কি করে? এই কংগ্রেস ভেঙে কিছু তৃণমূল, কংগ্রেসীরা এবং তৃণমূলরা, এরাই তো সব মিলিঝুলি ওখানে বিজেপির গঠন করেছে। এবং বিজেপি যে প্রথম যে মুখ্যমন্ত্রী ছিলেন তাকেও তো সরিয়ে বিজেপি অন্য লোককে নিয়ে এসছে। অর্থাৎ আদতে মানুষের সমস্যা সমাধান হচ্ছে না, কথা হচ্ছে দুর্নীতি করতে হবে। মানে ব্রিটিশার থেকে ক্ষমতা নেওয়া হয়েছে, আমরা নিয়েছি, গণতান্ত্রিক পদ্ধতিতে জয়লাভ করে সরকার গঠন করি, কি সংসদে যাই, যেভাবেই যাই না কেন ঢুকে যাই, তারপর জনগণের সরকারের যে বিভিন্ন খাতে যে টাকাগুলো দেওয়া হয়, এই টাকাগুলোকে আত্মসাৎ করা, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আত্মসাৎ করা, এই চলছে। তাহলে রাজ্যের মানুষ রাজ্যের ভালোর জন্য যদি ভাবেন, তো এটা ভেবে দেখবেন না যে কাজ চলছে, যে জন্য তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উঠেছে, সেই ক্ষোভ তো ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে রয়েছে। বিজেপি নিজেই তো দুর্নীতি করছে সর্বস্তরে, এবং শুধু নিজের দলের বিকাশ ঘটানোর জন্য, যেখানে যে দলের বিরুদ্ধে দেখছে যে আছে, অভিযোগ হয়েছে, অন্য কোনো দলের অভিযোগ রয়েছে দুর্নীতিগ্রস্ত, সে সরকার আছে আবার সেই দলের সেই লোককে নিজের কাছে নিয়ে এসে তাদের বিরুদ্ধে সমস্ত তদন্ত, ইডি সিবিআই তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে, এবং তারা বিজেপিতে রয়েছে। তাহলে আলটিমেট এই যে অবস্থায় চলেছে, এই অবস্থার মধ্যে দিয়ে যদি রাজ্যের পরিবর্তনে বিজেপির হাতে যদি ক্ষমতা হস্তান্তরিত হয়, তাহলে কি রাজ্যের মানুষের কোন রকম সমস্যার সমাধান হবে, নাকি মানুষ যা ছিল তাই থাকবে? সম্প্রতি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, সম্প্রতি কেন বোধহয় কালকে পরশু একটা ভিডিও প্রকাশ করেছেন। তাতে তিনি পশ্চিমবঙ্গে যে দুর্নীতিগ্রস্ত যে সমস্ত মানুষকে
ইডি সিবিআই সরকার পক্ষে, তৃণমূলের সরকার পক্ষে যে মানুষজনকে তারা গ্রেপ্তার করেছিল এবং ভেরি রিসেন্ট ওই আর্জি করে ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিতে পারেনি এবং একের পর এক জামিনে তারা মুক্ত হয়ে যাচ্ছে। এই সম্পর্কিত একটা ভিডিও তিনি প্রকাশ করছেন, আমি সেই ভিডিওটা আপনাদের কাছে দেব, আপনারা বুঝবেন। এবং আরও একটা কথা প্রসঙ্গত বলি, এই সুজনবাবুর ভিডিওর সাথে সঙ্গত রেখে আরও একটা ভিডিও, যেটা গৌতম দেব, এটা সম্ভবত 2013 সালে এই লিপস অ্যান্ড বাউন্ডের বিরুদ্ধে কোম্পানি তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, কিন্তু সেটাকেও তখনও সেটা নিয়ে নড়েচড়ে মানুষ বসেনি, এ রাজ্যের মানুষ বুঝতে পারেনি, না বোঝারই কথা, ডিটেলস না জানলে, অত কিছু খোঁজ খবর না রাখলে তো বোঝা যায় না। আমি সেই ভিডিওটি আপনাদের বলবো যে গৌতমবাবু আজকে লিপস অ্যান্ড বাউন্সের কথা উঠেছে, যার ওই গলার স্বর কাকুর গলার স্বরের যার তদন্ত মানে গলার স্বর নিয়ে অনেকদিন ধরে ভয়েস টেস্ট হবে বলা হলো, সেই কাকু, তিনি কিন্তু ওই ভদ্রবাবু তিনি কিন্তু বলেছিলেন আমার পর্যন্ত হাত দিতে পারবেন, আমার সাহেবের গায়ে হাত দিতে পারবেন না। কি স্পর্ধা এদের, মানে কথাবার্তা ধরন ধারণ দেখুন, মানে ভাবা যায় না। অতএব তৃণমূলকে সরিয়ে এই বিজেপিকে আনা, তাহলে এই লোকগুলো যে এত দুর্নীতি করলো, বিজেপির হাতে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে তো সব রয়েছে, সিবিআই, ইডি, আয়কর বিভাগ, তাই তদন্ত করছে, এরা অ্যারেস্ট হচ্ছে না, তার মানে এই প্রশ্রয় দিচ্ছে। আর আমাদের বাংলার মানুষের কি হবে? এদের প্রশ্রয় দেওয়া মানে এদের অ্যারেস্ট হবে না, এদের নামে চার্জশিট গঠিত হবে না, এদের বিচার হবে না, তার মানে দুর্নীতি চলবে, তার মানে মানুষের জন্য কলকারখানা কিছু হবে না, বেকার ছেলে মেয়েদের ব্যবস্থা হবে না, মানুষের হাতে ক্রয় ক্ষমতা কি করে আসতে হবে তার চিন্তা ভাবনা হবে না, স্কুল ড্রপ আউট হচ্ছে, 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, শিক্ষকের অভাব, শিক্ষক পদে নিয়োগ নেই, 5 লক্ষের মধ্যে সরকারি পদ রয়েছে, নিয়োগ হবে না, কন্ট্রাকচুয়াল লেবার দিয়ে চলবে, এই দুরবস্থা, এই অরাজকতা চলবে। এবং এই বিজেপি এসে এদের এই কাজই তো হবে। তাহলে এই পরিবর্তন যারা এই যে 21 সালে দেখা গেল নোহার করে দেওয়া হলো বামফ্রন্টকে, আমি বুঝতে পারছি না যে কি এমন ব্যাপার যে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মানুষের কি এমন ক্ষোভ, যে ক্ষোভের জন্য একেবারে তৃণমূলের বিকল্প হিসেবে বিজেপিকে ভাবতে হবে। অর্থাৎ বামফ্রন্ট সরকারের জায়গায় যদি বেটার অপশন খুঁজতে হতো, তাহলে বামফ্রন্ট সরকার থেকে আরো উন্নততর কিছু, তৃণমূলকে না হয় ভুল বুঝেছে, কিছু মানুষ বোঝেনি, কেন বোঝেনি জানি না, বোঝাতে উচিত ছিল। কিন্তু দেখা গেল বামফ্রন্টকে সরিয়ে যে তৃণমূল সরকার ক্ষমতা এসেছিল, আসলে ওখানে কিছু লোকের করে কমে খাওয়ার বন্দোবস্ত করার জন্য তারা এই নেগেটিভ আন্দোলন তুলেছিল। আবার একটা ভুল হতে চলেছে যে তৃণমূলের বিকল্প বিজেপি, বিষয়টা তো একই, এটা ভাবতে হবে। সুজনবাবুর ভিডিওটা আমি আপনাদের দেখাবো। আর লিপস অ্যান্ড বাউন্স নিয়ে গৌতম দেব সিপিআইএম নেতা, তিনি তার আগে 2013 সালে একটা ভিডিও প্রকাশ করেছিলেন, আপনারা হয়তো দেখে থাকবেন, না দেখে থাকলে আমি বারবার ভিডিও তুলে দিচ্ছি, দেখুন এবং অবশ্যই সিদ্ধান্ত নেবেন। যে আমি একটা অনুরোধ করতে পারি, আর তো বেশি কিছু আমার করা যায় না, আমি অনুরোধ করতে পারি, দেখুন বিজেপি এবং তৃণমূল এই দুটো দল কোনো সময় একে অপরের বিকল্প হতে পারে না। আগে ভিডিও দুটো দেখুন, আমি আমার বক্তব্য ভিডিওর পর 2-1 কথা বলে শেষ করব। আপনাদের ধৈর্যচ্যুতি যাতে না ঘটে, আমি তার জন্যই এই ভিডিওটি, ওদের যদি ভিডিও দেখে আমি আর 2টো কথা বলি, আমি বিদায় নেব। চার্জ গঠন করা হলো, পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য ইত্যাদি ইত্যাদি সবার বিরুদ্ধে চার্জ গঠিত হলো। সেখানে লিপস অ্যান্ড বাউন্সের নাম থাকলো বটে, কিন্তু লিপস অ্যান্ড বাউন্স মানে কোম্পানি, একটা কাঠের চেয়ার টেবিল তো না। তার সিইওর নাম অভিষেক ব্যানার্জি নেই। অভিষেক ব্যানার্জির বাবা মা তার ডিরেক্টর, স্ত্রী ডিরেক্টর ছিলেন। তাহলে চার্জ তো গঠিত হবে এগেইনস্ট সাম পারসনস। কেন হলো না? কি আটকাল? কেন এই রকমের বিভ্রান্তি বারে বারে করার চেষ্টা হচ্ছে? এটা না বোঝার কোনো কারণ নেই। এভরিওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড। দেখুন, যখন লিপস অ্যান্ড বাউন্সের কথা প্রথম গৌতম দেব নিয়ে এসেছিলেন, তখনই বলেছিলেন যে 420 সংস্থা কোম্পানি যার নাম দ্য লিপস
অ্যান্ড বাউন্স এই কোম্পানির মালিককে, চেয়ারম্যান এই কোম্পানির মালিককে, চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরকে, তার নাম অভিষেক ব্যানার্জি। তিনি কি ওই কোম্পানি চালানোর সাথে সাথে তিনি যুব তৃণমূলের সারা দেশের চেয়ারম্যান। আমি প্রশ্ন রাখছি মমতা ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জি চিট ফান্ড চালায় কিনা আপনি জানাবেন। বহুবার বলেছি আমরা, কালো টাকা সাদা করার সংস্থা, দুর্নীতি তাকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেবার মতন অনেক সংস্থার মধ্যে একটা সংস্থার নাম লিপস অ্যান্ড বাউন্স। মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় তার অফিস, তার বোর্ড মেম্বার মুখ্যমন্ত্রীর ভাইপো, মুখ্যমন্ত্রীর ভাইপোর মা, বাবা মানে দাদা বৌদি, ভাইপোর স্ত্রী ইত্যাদি সবাই জানেন। বহুদিন গোপন করার চেষ্টা হয়েছে, না না উনি তো কেউ নেই, ভাইপো তো কেউ নেই, ভাইপো তো ছিলেন এখন তো নেই ইত্যাদি ইত্যাদি। বহু নেতারা পর্যন্ত, সরকারের নেতারা তর্ক বিতর্ক পর্যন্ত করেছেন। যখন ইডি স্পষ্ট অভিযোগ করছে, মনে আছে সবার, পঞ্চায়েত ইলেকশনটা কোথায় বাঁকুড়া থেকে দৌড়ে আসলেন অভিষেক, কি ব্যাপার না ইডি ডেকেছে, তখন ইডি বলল কম্পিউটারে আমরা লিপস অ্যান্ড বাউন্সের সমস্ত তথ্য পেয়েছি এবং জেরা করা হয়। এবং সেই জেলাতে এই প্রথম অভিষেক ব্যানার্জি স্বীকার করলেন যে তিনি সিইও, তার আগে পর্যন্ত গোপন করা হচ্ছে এবং প্রেস রিলিজ দিল ইডি। বহুবিধ তথ্যের ভান্ডার, কোটি কোটি টাকা, কোথা থেকে কার কাছে কি গেছে না গেছে ইত্যাদি ইত্যাদি। সুপ্রিম কোর্টে দৌড়ালো যাতে ধামাচাপা দেওয়া যায়, রাজ্য সরকার কোর্টে মুভ করলো যাতে ধামাচাপা দেওয়া যায়। সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হলো, বলে আমার মনিবকে কেউ ছুতে পারবে না। সুজয় কৃষ্ণ ঠিক মতো ধরা পড়লে, তার গলার স্বর ঠিক মতো বেরোলে মনিব ছনিব সব ধরা পড়ে যেতে পারে, অতএব গলার স্বর বন্ধ হয়ে গেল। 1.5 বছর ধরে গলার স্বর নেই, বরং স্বর ভুলিয়ে দেওয়া হয়, বরং সুস্থ একটা অসুস্থ হয়ে গেল কিনা এই প্রশ্ন উঠল। বারে বারে তদন্ত এড়িয়ে যাচ্ছে। এমনকি জনার থেকে এই কথাটাও আছে যে কোনো বিষক্রিয়ার এফেক্ট চলছে না তো সুজয় কৃষ্ণের, কি চলছে 1.5 বছর ধরে নোবডি নোজ। এবং তারপর শেষমেশ যখন চার্জ গঠিত হলো, পার্থ চ্যাটার্জি আছে, মানিক ভট্টাচার্য আছে, অন্যরা আছে, ওই কি জীবন কৃষ্ণ শাহ এমএলএ সে আছে, ইত্যাদি ইত্যাদি। অভিষেক ব্যানার্জি কি অমিত ব্যানার্জি না লতা ব্যানার্জি কি কোথায় বাবা মা ইত্যাদি হবেন, তারা কেউ নেই। সিইও বিং অভিষেক ব্যানার্জি, স্পষ্ট স্বীকারোক্তি। কি করছে দিল্লি, কি করছে দিল্লি? ওই সাইডের পিছন দিয়ে কোথাও একটা কি সিইও ফিও বলে নাম রেখে দিয়েছে, কিন্তু সংবাদ মাধ্যমে সবাই জানেন যে প্রথম থেকে প্রচারটা হচ্ছে তাতে লিপস অ্যান্ড বাউন্স, বাট নট ওটা চেয়ার টেবিল না। তার যারা পরিচালক তাদের নামটা কি এড়িয়ে যাওয়া হলো স্বেচ্ছায়, যাতে ধরা না পড়ে, যাতে ধামাচাপা দেওয়া যায়। আর সেটিং বুঝতে কি বাকি লাগে? দেখুন, এই ভিডিও দুটো দেখলেন, তাদের তো পরিষ্কার যে সুজনবাবু যেটা বললেন বা গৌতমবাবু যেটা বললেন বামপন্থী সরকারের বিরুদ্ধে কোনো মন্ত্রীর বিরুদ্ধে, কোনো এমএলএ এমপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তো কেউ করতে পারবে না। 34 বছর রাজ্যে বামপন্থী সরকার ছিল, এই দুরবস্থা মানুষের সহ্য করতে হয়নি। তো আমি এর ভিত্তিতে একটা কথাই বলবো যে গরম পানীয় তৃষ্ণা যদি আমাদের পায়, তখন আমরা চা কিংবা কফি যে কোনো একটাতে সে গরম পানীয় তৃষ্ণা মেটাতে পারি। তো আমি এই গরম পানীয় ক্ষেত্রে বিজেপি একটু বেশি পাওয়ারফুল, তাই তাকে কফি বলছি, তৃণমূলকে বলছি চা। কিন্তু দেখুন, গরম পানির তৃষ্ণা মেটানোর জন্য চা কফি দুটোতেই চলতে পারে, কিন্তু গরম পানীয় অথচ সেটা যদি পুষ্টিকর হতে হয় তাহলে আপনাকে গরম দুধ পান করতে হবে। বামফ্রন্ট সরকার হচ্ছে সেই গরম দুধ, পুষ্টিকর গরম দুধ। পশ্চিমবঙ্গের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তারা বামফ্রন্টকে ফিরিয়ে আনবে
গরম পানির তৃষ্ণা মেটাতে বামফ্রন্টকে ফিরিয়ে আনবে, অর্থাৎ পুষ্টিকর গরম দুধ পান করবে, নাকি গরম পানির তৃষ্ণা মেটাতে কফি কিংবা চা খাবে, চা পান করবে? এটা একটু ভাববেন। নমস্কার। যদি ভিডিওটি ভালো লাগে এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান। নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই রাজ্যের দুরবস্থা ফেরাতে বামফ্রন্টে আস্থা রাখবেন, এই আশা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।